বাংলাদেশের মোট বিচারাধীন মামলা 40 লক্ষেরও বেশি এবং এর মধ্যে একটি বড় অংশ অর্থাৎ 60% জমি জমা সংক্রান্ত মামলা। ফৌজদারি ও দেওয়ানি উভয় মামলার ক্ষেত্রে দেখা যায় যে জমি জমার অংশীদারিত্ব ও বন্টন এবং এই নিয়ে পারিবারিক বিরোধের সূত্র ধরে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। বৃহৎপূর্ণ সম্পত্তির ক্ষেত্রে ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হয় যখন দালাল শ্রেণীর আবির্ভাব ঘটে। ফানি ফ্যাক্টরের আজকের ভিডিওতে বাংলাদেশের জমি জমা সংক্রান্ত সমস্যা কেন এত বেশি এই নিয়ে বিস্তারিত জানব। চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখুন। জমি জমা সংক্রান্ত সমস্যার মূল কারণ জানতে হলে প্রথমে আমাদের প্রাচীন বাংলার ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা অতি প্রাচীন এবং এর ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে আদি যুগ, হিন্দু বা বৌদ্ধ শাসনামল, মুঘল, পাঠান ও সুলতানি আমল এবং ব্রিটিশ উপনিবেশ আমল ইত্যাদি। আদি যুগে সর্বপ্রথম ভূমির ব্যবহার শুরু হয়। ওই সময় বাংলার ভূমি প্রধানত চাষাবাদের জন্য ব্যবহার করা হতো। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি ও আশেপাশের রাজ্য থেকে বিতাড়িত হয়ে হাজং, মুরং, কুকি, খাসিয়া ও সাঁওতাল ইত্যাদি সম্প্রদায় খাদ্যের চাহিদা মেটাতে বাংলায় চাষাবাদের লক্ষ্যে বন জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ শুরু করে এবং সেখানে দলবদ্ধভাবে বসবাস শুরু করে। বসবাসের স্থানকে পাড়া বলা হতো এবং পাড়ার প্রধানকে সর্দার বলা হতো। সর্দার পরিষ্কারকৃত জমি দলীয় সদস্যদের মাঝে ভাগ করে দিতেন এবং উৎপাদিত ফসলের একটি অংশ সর্দারকে বাধ্যতামূলকভাবে দিতে হতো। এছাড়াও প্রথম থেকে হিন্দু শাসনামলে এদেশে পরিবার ভিত্তিক যৌথ সমাজ ব্যবস্থা ছিল। তখন ব্যক্তি বা পরিবার খাদ্য উৎপাদনের লক্ষ্যে জঙ্গল পরিষ্কার করে চাষাবাদের জন্য জমি প্রস্তুত করত এবং তারা ওই ভূমির দখলদার মালিক হিসেবে স্বীকৃতি পেত। জমিতে উৎপাদিত ফসলের একটি অংশ রাজ্যের প্রধানকে কর হিসেবে দিতে হতো। সম্রাট শের শাহ শাসনামলে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার ও যুগ উপযোগী করার প্রক্রিয়া শুরু হয়। এই সময় যারা জঙ্গল পরিষ্কার করে চাষাবাদের উপযোগী ভূমি তৈরি করে তাদেরকে প্রজা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে পাট্টা বা কবলিয়ত পদ্ধতির প্রবর্তন করা হয়। পাট্টা হলো কোনো ব্যক্তির জমি ভোগ দখলের অধিকারপত্র। পাট্টার শর্তগুলো প্রজা মেনে নিলে যে সম্মতিপত্র প্রদান করা হতো তাই কবলিয়ত। পাট্টা ও কবলিয়তের ভিত্তিতে চাষিরা জমির মালিকানা ও দখল প্রমাণের সুযোগ পেতেন এবং এই সময় জমি জরিপের জন্য কানুনগো নিয়োগ দেওয়া হতো। 1757 সালে 23শে জুন পলাশের প্রান্তে সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত হওয়ার মাধ্যমে বাংলার ভূমি ব্যবস্থাপনায় সব থেকে বড় পরিবর্তন হতে শুরু করে ব্রিটিশদের হাত ধরে। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 26 লক্ষ টাকার বিনিময়ে দিল্লির সম্রাটের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। 76-এর মন্বন্তরের কারণে পর্যাপ্ত রাজস্ব আদায় না হওয়ার কারণে 1969 সালে একজন রেভিনিউ সুপারভাইজার নিয়োগ করেন ইংরেজরা। 1772 সালে ওয়ারেন হেস্টিংস ভূমির রাজস্ব আদায় ও ব্যবস্থাপনার জন্য সুপারভাইজারের স্থলে রেভিনিউ কালেক্টর নিয়োগ দেন। এ সময় তিনি 5 বছর মেয়াদী পাঁচশালা বন্দোবস্ত প্রথা চালু করেন। এতে নিলামকারী অনুকূলে জমির বন্দোবস্তের ব্যবস্থা করা হয়, ফলে অনেকেই জমিদারি হারান। তবে এই ব্যবস্থায়ও রাজস্ব যথেষ্ট বৃদ্ধি না পাওয়ার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1777 সালে 1 বছর মেয়াদী সর্বোচ্চ নিলামকারী অনুকূলে জমির বন্দোবস্ত দেওয়ার প্রথা চালু করেন। এরপর 1790 সালে 10 শালা বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন, কিন্তু রাজস্ব আদায় এই দুই পদ্ধতিতেও সফলতার মুখ দেখেনি। 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করার মাধ্যমে প্রজাদের মালিকানা সত্ত্ব কেড়ে নিয়ে জমিদারগণকে দেওয়া হয় জমি মালিকানা সত্ত্ব। ফলে প্রজা জমি চাষ করে, জমিদারগণ খাজনা নিয়ে ইংরেজদের হাতে তুলে দেয়। এই ব্যবস্থার মাধ্যমে জমিদারগণ ও ইংরেজরা খুশি হলেও তা প্রজাদের জন্য নিদারুণ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। 1947 সালে দেশভাগের পর 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন নামে যুগান্তকারী একটি আইন পাশ হয়। এই আইনের মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্ত ঘটে এবং একই সাথে প্রজাগণ জমির প্রকৃত মালিকানা লাভ করে। জমিদারি প্রথা বহাল থাকাকালীন 1890 সালে ব্রিটিশ ভারতের কর্মকর্তাগণ জমির ভোগ দখলকারী সঠিক তথ্য জানার জন্য একটি জরিপ পরিচালনা করে, যাকে সিএস জরিপ খতিয়ান বলে। বর্তমানে জমি জমার সমস্যা সমাধানে সিএস খতিয়ানকে মালিকানার ভিত্তি হিসেবে ধরা হয়। পরবর্তীতে 1956 সাল থেকে 1960 সালে পাকিস্তানি সরকার জমির কর আদায়ের সুবিধার জন্য পূর্ব পাকিস্তানে একটি জরিপ পরিচালনা করে, যাকে এসএ জরিপ খতিয়ান বলা হয়। জমি জমা সংক্রান্ত সমস্যার সূচনা এখান থেকে শুরু হয়। এসএ জরিপ মাঠ পর্যায়ের সরেজমিন জরিপ ছিল না। এই জরিপের মুখ্য উদ্দেশ্য ছিল জমিদারি এস্টেটগুলোকে অধিগ্রহণ করা এবং দখলদার ভূমি মালিকদের সরাসরি সরকারের অধীনে নিয়ে আসা।
এই কারণে জমিদারদের কাছারিতে বসে এবং রেজিস্ট্রার দেখে জেলা প্রশাসনের কর্মচারীগণ প্রজার নামে খতিয়ান তৈরি করে। লক্ষণীয় বিষয় হচ্ছে জমি জরিপ পরিচালকগণ সর্বোপরি সিএস খতিয়ানের মালিকানার পরিবর্তে ভোগ দখলের দাবির উপর ভিত্তি করে এসএ খতিয়ান তৈরি করে। এতে করে জমির প্রকৃত মালিক না হয়েও অনেকেই জমির মালিক বনে যান। সর্বোপরি প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের নামে প্রচুর সম্পত্তি রেকর্ড হয়ে যায় এবং পরবর্তীতে এসএ খতিয়ানের উপর ভিত্তি করে জমি ক্রয় বিক্রয় ও অরেঞ্জগণের মধ্যে বন্টন হতে থাকে। প্রশ্নবিদ্ধ এই জরিপের সত্যতা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন পরবর্তীতে পাকিস্তানি সরকার 1965 সাল থেকে 1966 সালে আরেকটি সংশোধনী জরিপ পরিচালনা করে, যা আরএস নামে পরিচিত। তবে এক্ষেত্রেও সিংহভাগ সমস্যার কোনো সমাধানই হয়নি। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তখনই মূলত জমি জমার চাহিদা বৃদ্ধি পেতে থাকে। মানুষ সিএস খতিয়ানের মাধ্যমে যখন পূর্বপুরুষের জমির পরিমাণ নির্ধারণ করতে থাকে তখন থেকে এসএ এবং আরএস খতিয়ানের ভুলগুলো ধরা পড়ে। বাংলাদেশে যত দুর্নীতি হয় তার সিংহভাগই হয় ভূমি কেন্দ্রিক। ভূমি ক্রয় বিক্রয় ও ভূমি ভাগ বটোয়ারার ক্ষেত্রে দালাল শ্রেণীর আবির্ভাব ও এ সংক্রান্ত সেবায় সরকার কর্তৃক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীগণের মধ্যে অসাধু কর্মকর্তা কর্মচারীদের দ্বারা ভূমির সমস্যা আরও তীব্র হয়ে থাকে।